আমেরিকান সেনাদের উপর গুপ্তচর বৃত্তি করছিল ইসরায়েল। লাগানো হয়েছিল ক্যামেরা। গাজার সিএমসিসি বেসে তুমুল হট্টগোল। দর্শক, আমেরিকার উপর গুপ্তচর বৃত্তি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে ইসরায়েল। গাজা সংলগ্ন সিএমসিসি বেসে ইসরায়েলের রেকর্ডিং ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে ইসরায়েল তাদের উপরও নজরদারি চালাচ্ছে। তাই মানুষ এখন বলছে এমন কোনো আপনজন নেই যাকে ইসরায়েল ঠকায়নি। দর্শক, গাজা ইস্যুতে তৈরি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসিতে কর্মরত আমেরিকান এবং সহযোগী কর্মীরা রিপোর্ট করেছেন যে ইসরায়েলি গোয়েন্দারা তাদের মিটিং এবং অভ্যন্তরীণ আলোচনা গোপনে রেকর্ড করেছে। অর্থাৎ তাদের উপর গুপ্তচর বৃত্তি চালানো হচ্ছে। তাহলে ভাবুন তো, যে দুই দেশকে সবাই আজও অটুট মিত্র ভাবত, সেই সম্পর্কের ভিতটাই নড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই নজরদারি কি শুধু গাজা কেন্দ্রিক, নাকি এর পিছনে আরও বড় কোনো খেলায় নেমেছে ইসরায়েল? দেখুন, এই বেসটি গাজার সীমান্তের পাশেই তৈরি করা হয়েছে, যেখানে আমেরিকান সেনারা উপস্থিত রয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকার এই রিপোর্টের পর ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন প্রকাশ্যে চলে এসেছে। আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে তিরস্কারও করা হয়েছে। আর সূত্র অনুযায়ী ইসরায়েলের এই গুপ্তচর বৃত্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সিএমসিসির আমেরিকান কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্ককে তার ইসরায়েলি সহযোগীকে ডেকে সরাসরি সতর্ক করতে হয়েছিল। মানে তাকে বলতে হয়েছিল, নিজের সীমার মধ্যে থাকো, রেকর্ডিং এখনই বন্ধ করো। মানে ভাবা যায় কি ছেলে খেলা পেয়েছে ওরা। রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল ডেটা, মিটিং লগ, অভ্যন্তরীণ কথাবার্তা সব কিছুই ক্যামেরায় রেকর্ড করছিল। আর এর ফলে ওই বেসে কর্মরত অন্য দেশের কর্মকর্তারা ভয় পেয়ে যান যে তাদের উপরও গুপ্তচর বৃত্তি করা হচ্ছে। আমেরিকার অনেক সহযোগীকে সরাসরি পরামর্শ দেওয়া হয়েছিল কোনো সংবেদনশীল কথা না বলার জন্য, কারণ তা ফাঁস হয়ে যেতে পারে। তবে ইসরায়েল অবশ্য এই ঘটনায় এই পুরো বিষয়টিকে অবাস্তব দাবি বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি সবই ভিত্তিহীন হয়, তবে আমেরিকার লেফটেন্যান্ট জেনারেল ফ্র্যাঙ্ক কেন এত কঠোর হুঁশিয়ারি দিলেন? আর দ্য গার্ডিয়ান তো আর যে সে মিডিয়া নয়, তাই না? গাজার জন্য তৈরি এই আমেরিকান বেসটির কাজ হলো ট্রাম্প পরিকল্পনার অধীনে মানবিক সাহায্যের প্রবাহ পর্যবেক্ষণ করা। কিন্তু এই সব কিছু থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি বাইরে রাখা হয়েছে। আর তার উপর এই গুপ্তচর বৃত্তির ঘটনা এখন নূতন ঝড় তুলেছে। এখন দর্শক, এই খবরের সরাসরি অর্থ হলো গাজার যুদ্ধ থামলেও ইসরায়েল ও আমেরিকার মধ্যে বিশ্বাসের লড়াই এবার খোলাখুলি শুরু হয়ে গেছে। আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের আরও একটি দাম্ভিকতার কথা শুনুন, যার মূল্য চোকাতে হচ্ছে গাজার আহত মানুষদের। কাগজে কলমে যুদ্ধবিরতি চললেও বাস্তবে ইসরায়েল আমেরিকান এবং বিদেশি ডাক্তারদের গাজায় প্রবেশের দরজা শক্ত করে বন্ধ করে দিয়েছে। আর এর সরাসরি অর্থ হলো গাজার স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু অবশিষ্ট ছিল তা ভেঙে ফেলার কাজ এখন ইসরায়েল নিজেই করছে। তাদের উদ্দেশ্য হলো মানুষ যেন চিকিৎসার জন্য বাইরে যায়, আর বাইরে গেলে তো আর ফেরার পথ থাকবে না। মিশরও ঠিক এই কারণেই কড়া বার্তা দিয়েছিল। খবর অনুযায়ী আমেরিকান ট্রমা সার্জন ফারো সিদুয়া, যিনি দুবার গাজায় মিশন সম্পূর্ণ করেছেন এবং মে মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সাক্ষ্যও দিয়েছিলেন, তাকে ফ্লাইটের কয়েক ঘন্টা আগে বার্তা দিয়ে জানানো হয় যে তার নাম ইসরায়েলের অনুমতি প্রবেশ তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি নিরাপত্তা পরিষদে সাক্ষ্য দিয়েছিলেন যে সেখানে গণহত্যা হয়েছে। শুধু সিধুয়া নন, আরও অনেক আমেরিকান এবং আন্তর্জাতিক মেডিকেল ভলেন্টিয়ারদের সরাসরি সীমান্তে আটকে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির পর আশা করা হয়েছিল যে বাইরের ডাক্তারদের সাহায্যে গাজার স্বাস্থ্য সংকট কিছুটা কমবে। কিন্তু ইসরায়েলের এই নূতন নিষেধাজ্ঞা এটাই প্রমাণ করে যে তারা গাজার যন্ত্রণা ও কষ্টকে কোনোভাবেই কমতে দেবে না। ইসরায়েলি বাহিনীর আরেকটি লজ্জাজনক কাজ সামনে এসেছে। তারা অত্যন্ত নির্লজ্জভাবে ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে
নিজেদের পতাকা টাঙিয়ে দিয়েছে। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ইসরায়েলকে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হতে হচ্ছে। অধিকৃত জেরুজালেমে ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে এই পতাকা উত্তোলন করা হয়। এই সংস্থাটি ওয়েস্ট ব্যাংক, গাজা, জর্ডান, সিরিয়া এবং লেবাননে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দিয়ে থাকে। এই পদক্ষেপটি সেই সংস্থার কাজে সরাসরি হস্তক্ষেপের শামিল। এখন এই ঘটনার পর ইউএনআরডব্লিউ এর ওয়েস্ট ব্যাংক ডিরেক্টর এই নীচ কাজের নিন্দা করে বলেছেন যে তারা জাতিসংঘে এর বিরুদ্ধে অভিযোগ জানাবে। তিনি জানান, এই অক্টোবরের যুদ্ধের পর থেকে ওয়েস্ট ব্যাংকের শরণার্থী শিবির থেকে ৩২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। ১৯৬৭ সালের পর থেকে ওয়েস্ট ব্যাংকের অবস্থা এখন সবচেয়ে খারাপ। উগ্রপন্থী সেটলাররা প্রতিদিন হামলা চালাচ্ছে, আর তাদের আটকানোর পরিবর্তে ইসরায়েলি সেনারা পতাকা টানানোর মতো নিচু কাজে ব্যস্ত। এদিকে উপসাগরীয় দেশগুলো ইরানের উপর সরাসরি আক্রমণ শানিয়েছে। তারা বলেছে, আমাদের মাটিতে আপনাদের খবরদারি চলবে না। জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল ইরানকে তীব্র ভাষায় তিরস্কার করেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে যে উপসাগরীয় দেশগুলোর সীমান্ত এবং অধিকারে হস্তক্ষেপ করলে তার যোগ্য জবাব দেওয়া হবে। দর্শক, জিসিসি ইরানের কর্মকর্তাদের সেই সমস্ত বিবৃতির তীব্র নিন্দা করেছে যা তারা বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি দ্বীপ সম্পর্কে দিয়েছিল। ইরান এই দ্বীপগুলোর উপর নিজেদের দাবি জানায় এবং এগুলো বর্তমানে ইরানের দখলেই রয়েছে। জিসিসির মহাসচিব বলেছেন যে ইরানের এই দাবিগুলো মিথ্যে, ভিত্তিহীন এবং অপবাদ ছাড়া আর কিছুই নয়। তিনি মনে করিয়ে দেন যে ইরানের এই ধরনের বক্তব্য ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কের সমস্ত মৌলিক নীতি লঙ্ঘন করে। জিসিসির বার্তা একেবারে স্পষ্ট, সীমান্ত আমাদের, তেল আমাদের, দ্বীপগুলোও আমাদের এবং এগুলোর উপর অন্য কারো দাবি সহ্য করা হবে না। দর্শক, এখানে মনে রাখবেন, এই বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকেও কিন্তু ক্রমাগত বয়ানবাজি করা হচ্ছে। আমি দুদিন আগের একটা ভিডিওতে এই সংক্রান্ত ফুল ডিটেলস আপনাদেরকে দিয়েছিলাম। ইরানের বয়ানবাজি সেই ভিডিওতে ছিল। সুতরাং এই দুপক্ষের মধ্যে এই যে বাড়তে থাকা উত্তেজনা, এটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা নতুন সংকটের জন্ম দিতে পারে। আর যদি মধ্যপ্রাচ্যে এই দুই ইসলামিক দেশের মধ্যে, জিসিসি এবং ইরানের মধ্যে এরকম কোনো সংকটের জন্ম হয়, তাহলে সেটা থেকে লাভবান কারা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই সংকট জন্ম দেওয়াতে যে ইন্ধনের প্রয়োজন হয়, সেই ইন্ধনও কারা ঢালবে বা ঢালছে সেটাও আপনারা ধারণা করতে পারছেন। এখন এ বিষয়ে আপনাদের কি রায়? আপনারা কি বলতে চাইবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।